ঈদ মোবারক। মুসলিমদের জীবনে একটা বছরে দুটো ঈদের খুশি, একটা রমজানের ঈদ, আরেকটা ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজ স্পোর্টসের ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। দর্শক, আমাদের এই স্পোর্টসের আয়োজনে আমরা প্রতিবারই ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি, এইবারও আমরা ভিন্ন কিছু দেওয়ার প্রত্যাশায় আছি। আমাদের সাথে আজকে ঈদের বিশেষ আয়োজনে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 3 ডিসিপ্লিনের 3 জন নারী ক্রীড়াবিদ, যারা নিজেদের অঙ্গনে ইতিমধ্যে নিজেদের নামটাকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কেউ কেউ ইতিমধ্যে সফল হয়েছেন, কেউ কেউ সফলতার পথে আছেন। আজকের ঈদের বিশেষ আয়োজনে আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই, শোনাতে চাই তাদের গল্প, তাদের ক্যারিয়ারের, তাদের ঈদের, তাদের জীবনের গল্প। সেই জীবনের গল্পই শুনবো আমরা। কারা আছেন আমাদের সাথে, চলুন একবার পরিচয় করিয়ে দিব তাদের সাথে। ঈদ মোবারক, কেমন আছেন আপনারা? এই বিশেষ ঈদ আয়োজনে আমাদের সাথে আজকে যেই 3 জন আছেন তাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে এই ঈদের বিশেষ আয়োজনে আছেন বাংলাদেশের দ্রুততম মানবী, যিনি কিনা একবার দুইবার নয়, যিনি কিনা 16 বার বাংলাদেশের দ্রুততম মানবী হয়েছেন। তিনি একজন অলিম্পিয়ান, তিনি শিরিন আক্তার আমাদের সাথে আছেন। শিরিন আক্তার, আপনাকে স্বাগত, আপনাকে ঈদ মোবারক। ধন্যবাদ, ঈদ মোবারক। আচ্ছা, শিরিন আক্তার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ডিবিসি নিউজের প্রোগ্রামে এসে আরও একটু বেশি ভালো। আমাদের সাথে আছেন বাংলাদেশের যে সফল ইভেন্ট শুটিং বলা হয়, সেই ডিসিপ্লিন শুটিং, সেই ডিসিপ্লিনের সবচেয়ে সফল ইভেন্ট 10 মিটার এয়ার রাইফেল, যেই ইভেন্টে বাংলাদেশে এর আগে এসেছে অনেক সাফল্য, সেই ইভেন্টেরই একজন আপকামিং তারকা বলা যায়, রাইজিং স্টার সায়রা আরিফিন। সায়রা আরিফিন, আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। অবশ্যই আরেকজন আছেন, তাকে সবাই চেনেন, তিনি জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, যাকে ডাকনাম প্রান্তি নামে সবাই জানে। খুব অল্প সময় হয়েছে ফুটবলে এসেছেন, এই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি সবার মনে স্থান করে নিয়েছেন আপনার মাঠের পারফরমেন্স দিয়ে। আপনাকেও স্বাগত আফিদা খন্দকার এবং ঈদ মোবারক একই সাথে। ঈদ মোবারক, ধন্যবাদ ডিবিসি নিউজকে যে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, এই ঈদের ব্যস্ততার মাঝেও এই 3 জন নারী তারকা আমাদের সাথে সময় দিয়েছেন এবং আমরা জানার চেষ্টা করব তাদের ঈদে তাদের ব্যস্ততাটা কেমন থাকে। হ্যাঁ, সবাই পরিবারের সাথে সবসময় ঈদটা কাটাতে পারেন না, অনেক সময় দেখা যায় যে তাদেরকে খেলায় ব্যস্ত থাকতে হয়, ক্যাম্পে ব্যস্ত থাকতে হয়। এবারও কি তেমনটা হয়েছে কিনা? শুরুতেই শিরিন আক্তারের কাছে জানতে চাচ্ছিলাম, শিরিন আক্তার, ব্যস্ততা তো প্রতি বছরই থাকে, দেখা যায় যে পরিবারের সাথে ঈদটা কাটানো হয় না। এইবারের ঈদটা আসলে কেমন কাটালেন এবং প্রতিবারের ঈদটা কেমন হয়? আসলে প্রতিবারই ঈদে মায়ের, বাবার বা পরিবারের সবারই আশা থাকে যে সন্তান বাড়িতে আসবেন এবং সবার সাথে ঈদ করবেন। তো আমার ম্যাক্সিমাম টাইমই যাওয়া হয় না খুব একটা, মানে 2টা ঈদের একটা ঈদ আমি বাড়িতে করি। তো মায়ের একটা সবসময় অভিযোগ থাকে যে ছুটি যতটা আমাকে দেওয়া হয়, আমি মনে হয় আমার খেলাটাকে অতটা ছুটি দেই না, মানে আমি ছুটি পেলেও হয়তো বাসায় যাই না, এরকম তাদের ধারণা। তো ঈদের সময় তারা সবসময় চান এবং পথ চেয়ে বসে থাকেন মা যে কখন আসবেন। তো প্রতিবারের মতো এবারও একই রকম হয়েছে এবং মা চাচ্ছেন যে খুব দ্রুত চলে আসুক। তো এসেছি, বাসায় সবার সাথে আনন্দ, বাবা মায়ের সাথে থাকা, তাদের সংস্পর্শে থাকা, আসলে এটাই আমার কাছে সব থেকে বড় ঈদের আনন্দের আর কি। আমরা আমাদের ব্যস্ত জীবনের কথা যখন বলি, তখন একটা কথা বলি যে ছুটে চলা, সবসময় ছুটে চলা। আমরা সবাই ছুটে চলার মধ্যেই থাকি, আমরা সবাই কর্মজীবী, আমরা যারা কাজ করছি, আমরা যারা খেলছি, আমরা সবসময় ছুটেই চলছি। এই ব্যস্ততাটা আপনার ক্ষেত্রে জিনিসটা খুব ভালোভাবে মিলে যায়, ছুটেই যাচ্ছেন। এই ছুটে চলাটা কেমন উপভোগ করছেন আপনি? এটা আমার শরীরের রক্তের সাথে আসলে মিশে গিয়েছে, সেরকমই বলা যায়। তো এটাও যেরকম আমার একটা পার্ট, আমার পরিবারও একটা পার্ট। তো দুটোকেই আসলে একসাথে একইভাবে সময় দেওয়ার সুযোগ নেই। তো যখন সুযোগ হয় তখন বাবা মায়ের কাছে ছুটে যাই এবং তাদের সাথে সময় কাটাই। ওটা আসলে অন্যরকম একটা তৃপ্তি। বিশেষ করে বাবা মাকে জড়িয়ে ধরা, তাদের মানে তাদের স্পর্শ পাওয়া, এটা তো খুব ছোটোবেলায় সুযোগ হয়েছিল, আর এখন বড় হয়ে তাদের কাছে বছরে কিছুটা সময় পাই। তো সেই
একটুকু সময় আসলে মিস করতে চায় না এবং খুবই খুবই কাছাকাছি থাকতে চায়, খুব খুব উপভোগ করি। এবং ছুটে চলা, যে বললেন যে ছুটে চলা, আসলে জীবনের সব ক্ষেত্রে সব জায়গায় আমার খেলাটাও ছুটে চলাই। তো সব কিছু আসলে মিলেই যাচ্ছে। আমি আসলে খুব ছোট্টবেলা থেকেই ছুটে চলছি, তো এখনো থামছি না। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, দোয়া করবেন। সামনে বেশ কিছু গেমস রয়েছে, সেগুলো গেমসে যেন ভালো কিছু করতে পারি। সেই জন্যই আসলে দেশের জন্যই আসলে আমার এই পরিবার, আমার প্রিয় প্রিয় জিনিসগুলো, প্রিয় প্রিয় মানুষগুলোর থেকে দূরে থাকা। দেশকে অনেক বেশি ভালোবাসি, চাই যে দেশের পতাকাটি বিশ্বের দরবারে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে। অবশ্যই আমরা দেশকে অনেক বেশি ভালোবাসি, এই জন্যই দেশের জন্যই আমরা ছুটে চলছি। আরেকজন কিন্তু আছেন, তিনিও ছুটে চলছেন এবং তিনি আরও ছুটবেন সামনে, কারণ তার সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে ফুটবলে। আফিদা খন্দকার, আপনিও ছুটে চলছেন। এই ছোটাটা সাম্প্রতিক সময় শুরু হয়েছে, তবে ব্যস্ততাটা দারুণ উপভোগ করছেন। আবার অনেক সময় ব্যস্ততার কারণে বেশ কিছু বিড়ম্বনাও হচ্ছে। বাবা মার আদরের সন্তান, বাবা একেবারে ফুটবলের যে হাতে খড়ি সেটা করিয়ে দিয়েছেন, আপনার বাবা সাবেক ফুটবলার ছিলেন, কিন্তু সেই মেয়ে ফুটবলকে আপন করে এখন ফুটবলের ক্যাম্পে আছেন কিংবা দেশের বাইরে খেলছেন। বাবা মা একটুখানি মানে অন্তরালে চলে গেছে, বাবা মাকে একটু খারাপ লাগে না যে না, মেয়েকে ফুটবল শেখালাম, এখন মেয়ে ফুটবলকে আপন করে নিয়েছে, আমরা কিছুটা বড় হয়ে গেছি, এরকমটা মনে হয় কিনা কখনো বাবা মার? না, বাবা মার কাছে এটা মনে হলে তাহলে ফুটবলে দিত না, কারণ বাবা তো জেনে শুনে আমাকে ফুটবলে দিছে। তো বাবা মা সবসময় সাপোর্ট করে যে হচ্ছে ফুটবল খেলতেছে, আরও ভালো করো, আরও ভালো কিছু করো, দেশের জন্য করো। তো বাড়িতে কি হইতেছে এটা দেখা লাগবে না তোমার, আমরা আসি ভালো, সমস্যা নেই, তোমরা দুই বোন ভালো করে খেলো। তো বাবার কথা হচ্ছে এটা, আর মা একটু কষ্ট পায় কিন্তু তারপরেও কিছু বলতে পারে না বাবার জন্য। বাবার মন বুঝলাম, মায়ের মনটা বুঝলাম, মেয়ের মন কি বলে? অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে ঈদ কাটাতে হচ্ছে, ঢাকা ঈদ কাটাতে হচ্ছে ক্যাম্পে, তখন মেয়ে আফিদার কতটুকু খারাপ লাগে? এটা হচ্ছে দেশের জন্য স্যাক্রিফাইস করা হয় সবসময়। এবারও ঈদ হচ্ছে ক্যাম্পেই করা হয়েছে, কারণ এই মাসেই হচ্ছে আবার 25 তারিখ থেকে আমাদের মিয়ানমারে খেলা আছে, ফিফা বাছাই পর্ব। তো এই জন্য ছুটিতে যেতে পারি নাই। তো মায়ের একটু মন খারাপ, বাবারও মন খারাপ, কিন্তু বাবা প্রকাশ করে না আর কি। আমার মন খারাপ হইলেও আমি বলি না যে হচ্ছে যদি বাবা মারও মন খারাপ করে, তো এই জন্য আর কি সব চাপাই থাকে সব সময়। তার মানে আফিদার বাবা মা বুঝতে পারছেন নিশ্চয়ই, তারা যদি অনুষ্ঠানটা দেখে থাকেন, মেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তিনি এখনই তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা শিখে গেছেন, কারণ তিনি এখন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। আমাদের শিরিন আক্তার যেমন, তিনিও কিন্তু এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একচ্ছত্র ও আধিপত্য তার, তিনি 16 বারের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলা যায়। সেই গল্পটা তার কাছ থেকে শুনবো। আমাদের মধ্যে একজন নতুন মুখ আছেন, শায়রা আরিফিন। আমরা 10 মিটার এয়ার রাইফেলে আমরা যখন কথা বলি, আমরা রত্নার নাম শুনেছি, আমরা আরও অনেক তারকার নাম শুনেছি। আবদুল্লাহ হেলবাকি, তিনি আমাদের জন্য আন্তর্জাতিক সাফল্য নিয়ে এসেছেন। আসিফ নিয়ে এসেছেন। আমি আপনার কাছ থেকে ঈদের অভিজ্ঞতা না, আমি শুনতে চাই যে আপনি 10 মিটার এয়ার রাইফেলে এলেন, কি স্বপ্নটা দেখে এসেছেন এবং সেখানে কি আসলে আসিফ কিংবা বাকি কিংবা রত্না, তাদের ইনফ্লুয়েন্স কতটুকু কাজ করেছে? আসলে আমি প্রথমে শুটিং সম্পর্কে কিছুই জানতাম না। আমার বাবা একজন ক্রিকেটার ছিলেন এবং আমার মা কারাতেকা ছিলেন। তো তারা স্পোর্টসে থাকার কারণে আমার একটা ইচ্ছা ছিল, ফার্স্টে আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটে যাব, বা আনফর্চুনেটলি ওটা হয়নি। তো মেইন ইচ্ছা ছিল যে আমি একটা স্পোর্টস পার্সন হব, কোনো একটা স্পোর্টসে যাব। বাট শুটিং সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, যে শুটিং নামটা আমি কখনো শুনিনি। পরে একসময় হচ্ছে একদিন একটা নিউজ পেপারে একজন শুটারের প্রতিবেদন আছে, ওখানে আমি জানতে পারি শুটিং শব্দটা আমি ওখান থেকে শুনি। তো পরে আম্মুকে বললাম, তো আম্মু চিন্তা করছিল তখন যে মেয়েকে কোন খেলায় দেওয়া যায়। তখন আম্মু বলল যে হ্যাঁ, তুমি শুটিং শিখতে পারো। তো আম্মুর কোচকে জিজ্ঞেস করে যে চট্টগ্রামে কোথায় শুটিং শেখা হয়। ওখান থেকে জানি আমাদের কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট আতিকুর রহমান স্যারের কথা। এরপরে হচ্ছে ওখান থেকেই হচ্ছে আতিক স্যারের থেকেই আমার হাতে খড়ি শুরু। ওখান থেকে আমি শুটিং সম্পর্কে জানি, ওখান থেকে আমার জার্নি শুরু। এখন ক্রিকেটার বাবা এবং কারাতেকা মা, তারা কি বলেন মেয়ের এই শুটিং দেখে? ওরা অনেক গর্ববোধ করেন এবং আমাকে নিয়ে অনেক আশাবাদী যে সামনে আমি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করব। এবং অবশ্যই আমার মা বাবা দুজনের সাপোর্ট অনেক বেশি ছিল আমার জার্নিতে। এবার ঈদের প্রসঙ্গে আসি, যদিও ক্যারিয়ারটা বেশি দিন কিন্তু আপনার শুরু হয়নি, খুব অল্প সময়, তারপরেও কি এমনটা হয়েছে যে পরিবারকে ছাড়া ঈদ করতে হয়েছে এরকমটা?
জি হ্যাঁ, গত বছরের ঈদ আমি গত বছরের রমজানের ঈদ এবং কোরবানির ঈদ দুটোই পরিবারের বাইরে করেছিলাম। যদিও কোরবানির ঈদে আমার বাবা মা দুজনই ঢাকায় চলে এসেছিল, তখন অলিম্পিকের ক্যাম্প চলছিল, তো ওরা দুজনই ঢাকায় চলে এসেছে আমার সাথে ঈদ করার জন্য, যেহেতু একমাত্র সন্তান বাবা মায়ের সেই হিসেবে। কিন্তু এবারে ঈদ আলহামদুলিল্লাহ বাবা মায়ের সাথেই করেছি। আসলে আপু যেরকম বললো যে বাবা মায়ের কাছে থেকে ঈদ করার আনন্দটা, এটাই আসলে ঈদের মানে মূল আনন্দ আমার কাছে, এটাই মনে হয় যে তাদের সংস্পর্শে থেকে ঈদ পালন করা। আচ্ছা, শিরিন যে দুজন এসছেন তারা অনেক পরে আসলে স্পোর্টসে এসছেন আপনার, আপনি এত বছর ধরে খেলে আসছেন, এখন ওই যে বলে না যে তুমি তো বড় হয়ে গেছো, মানে এই যে বড় ছোটোর যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কখনো আপনাকে প্রভাবিত করে কিনা, মানে আস্তে আস্তে এই আবেগগুলো আমাদের অনেকটাই মানে ধূসর হয়ে যাচ্ছে কিনা? আসলে এক একটা সময়ে মানে এক একটা বয়সে এক এক রকম ভাবেই আমরা আনন্দ পেতে পছন্দ করি। তো ছোটবেলা কারো কাছ থেকে নিয়ে যে আনন্দটা পেতাম হয়তো এখন দিয়ে সেই আনন্দটা পাই, এবং যে মানুষগুলোর কাছ থেকে পেতাম এখনও যে মানুষগুলোর কাছ থেকে পাই তাদের কাছে আমরা কখনোই বড় হইনি, হবও না। তো সেই ক্ষেত্রে এই ফিকে হওয়া জিনিসটা একদমই অন্তরের জিনিস, এটা একদমই মনের ভেতরের জিনিস। তো এটা আমার মনে হয় যে যার যার নিজস্ব একটা গণ্ডি আছে, যে মানুষগুলো তাকে সব সময় ছোট্ট বেবিদের মতো করেই আগলে রাখবে, এবং হচ্ছে যারা ছোট আছেন আমার তাদের আমি সেভাবে স্নেহ করি এবং দিয়ে মজা পাই, দিয়ে আনন্দ পাই। তো সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়, এই আনন্দগুলো ছোট ছোট করে পরিবর্তন হয়, এবং ছোট ছোট আনন্দের সাথেই আসলে বেঁচে থাকা এবং খুশি হওয়া। বিউটির পরে বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বলতে গেলে মানে দ্রুততম মানবীটাকে, এই পদবিটাকে একেবারে নিজের করে নেওয়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডে 100 মিটার স্প্রিন্টকে আপনি সেটা করেছেন। এত বছর পরে যখন আপনার জুনিয়ররা আসেন তারা কতটুকু অনুপ্রাণিত হন, আপনি তাদেরকে কতটুকু হেল্প করেন? আমি যখন প্রথম দ্রুততম মানবী হয়েছিলাম এবং 16তম দ্রুততম মানবী হয়েছি, কোথাও ডিফারেন্ট কিছু দেখিনি। যেমন সেখানে কম্পিটিটিভ ছিল, সেখানে আপনার যে যতটুকু আমার টেনশন হওয়া দরকার ছিল ততটুকু, আমার যতটুকু পরিশ্রম করা দরকার ছিল, আমি যতটুকু আনন্দিত হয়েছিলাম ওই আনন্দের অনুভূতিটা সেম কাজ করে। তো আমার মনে হয় যে ওই কেউ আসবে না এটা বিষয় না, বিষয় হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে কিনা, মানে আমরা খুব কাছাকাছি থাকি। স্প্রিন্টে দেখে থাকবেন প্রতিটা গেমসেই খুব কাছাকাছি থাকে। তো স্প্রিন্টিংয়ে সবসময় ভালো ভালো অ্যাথলেটরাই আসছে। আমার মনে হয় যে এটা একটা ভালো দিক, যে হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে গেমসটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব ভালো উপভোগ করছি এবং অনুভূতিটা অসাধারণ। আচ্ছা আফিদা, মানে আমি আপনার কাছে প্রশ্ন রাখি, মানে কতগুলো ঈদ পরিবারের সাথে করতে পেরেছেন, কতগুলো ঈদ পরিবার ছাড়া করেছেন, আর এখন এগুলো আসলে মানে অনেকটা অভ্যাস হয়ে গেছে কিনা, এখন এটা কি আসলে ইমোশন মানে আবেগতাড়িত হন কিনা যে না এখন করতে পারছি না এরকম কিছু? বেশিরভাগ ঈদে হচ্ছে, বিশেষ করে কুরবানি ঈদটা হচ্ছে ফেডারেশনে নয় বিকেএসপিতে কাটিয়েছি, আর রোজার ঈদটা হচ্ছে কোনো মতে বাসায় করা হয়েছে। তো গত বছর 2 ঈদই আলহামদুলিল্লাহ বাড়িতে করতে পেরে খুব ভালো ছিলাম। তো এবার কুরবানি ঈদটা করতে পারি নাই। তো কুরবানি ঈদটা না করতে করতে খুবই একটা হয়ে গেছে যে যখন কুরবানি ঈদ আসে তখন চিন্তা করি যে ছুটি পাবো কি পাবো না। যখন পাই তখন ভালো লাগে, যখন না পাই ক্যাম্পে সবার সাথেই থাকি। তো যখন ক্যাম্পে থেকে ছুটিতে যাই তখন আবার মন খারাপ হয়ে যায় যে ক্যাম্পে সবাই একসাথে থাকতাম, ঈদ করতাম। আবার যখন বাড়িতে যাই তখন বাবা মার সাথে ঈদ করি, ওইটাও আরেক আনন্দ। আবার ক্যাম্পে সবাই একসাথে ঈদ করা, এটাও আরেকটা আনন্দ। এইটা অবশ্যই একটা আনন্দ, আসলে একটা সার্কেল হয়ে যায় আমাদের। আমরা ব্রেকে যাব, সায়রার কাছে একটা প্রশ্ন রেখে, যে সেটা যে সামনের যে ঈদগুলো আছে সেই ঈদগুলোতেও কিন্তু, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকে, যখন এই ব্যস্ততাটা শুরু হবে তখন এটাকে কিভাবে ম্যানেজ করবেন? বাবা মা তো আর প্রতি বছর নিশ্চয়ই ঢাকায় চলে আসতে পারবে না। না, আসলে এই বিষয়টা নিয়ে কখনো চিন্তা করা হয়নি, কারণ আমরা সবাই দেশের জন্য খেলি। তো অবশ্যই ঈদ আসবে বা একটা আনন্দের মুহূর্ত আসবে যখন আমরা পরিবারের সাথে সময় কাটাবো, বাট অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতে হবে। আর ঈদের দিনটা হয় কি হয়তো 1, 2, 3 দিনের বিষয়, তো অ্যাটলিস্ট এই কয়টা দিন আমরা এতটুকু ত্যাগ ইনশাল্লাহ আমরা করতে পারবো। অবশ্যই আমাদের এই ঈদুল আজহার তো মূল মন্ত্রটাই হচ্ছে
ত্যাগের যে মহিমান্বিত হওয়া, অবশ্যই আপনারা দেশের জন্য খেলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আরও কথা আছে আমাদের। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে 3 অঙ্গনের 3 নারী ক্রীড়াবিদ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম তাদের ঈদের অভিজ্ঞতা নিয়ে, তাদের ক্যারিয়ার সম্পর্কে জানবো, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজ স্পোর্টসের ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 3 অঙ্গনের 3 নারী তারকা। আমাদের সাথে আছেন বাংলাদেশের দ্রুততম মানবীয় অলিম্পিয়ান শিরিন আক্তার, আছেন নারী শুটার সায়রা আরিফিন, আছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। আমরা কথা বলছিলাম তাদের ঈদের অভিজ্ঞতা নিয়ে, আমরা কথা বলবো তাদের ক্যারিয়ার নিয়ে। ঈদ নিয়ে আরেকটু কথা বলতেই হয়, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কিন্তু আপনিও বিকেএসপি ব্যাকগ্রাউন্ডের, শিরিন, আফিদা আপনিও বিকেএসপি ব্যাকগ্রাউন্ডের, আমাদের দুজনের বাসা সাতক্ষীরাতে, এবং আপনাদের দুজনের বাসায় সাতক্ষীরাতে। কখনো কি এমন হয়েছে যে ঈদে কাকতালীয়ভাবে কিংবা কোনোভাবে একসাথে ঈদ করা হয়েছে, এরকমটা আছে কিনা? আগে শিরিন যদি বলতেন। হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের হচ্ছে আসলে সাতক্ষীরাতে এমন একটা পরিবেশ রয়েছে, অনেক খেলোয়াড়, অনেক তারকা খেলোয়াড়। তো বাড়িতে গেলে কোনো না কোনোভাবে, মানে ঈদ যদি করা হয় কোনো না কোনোভাবেই 8, 10 জন, 20 জন, 25 জনের সাথেও হচ্ছে ঈদ করা হয়ে যায় আমাদের। এটাও একটা হচ্ছে খুব সুন্দর আনন্দ ঘন পরিবেশেই সৃষ্টি হয়। ওটা ডিসি বাংলোতে হয়, কখনো কোনো হচ্ছে ভালো একটা জায়গায় যে আমরা একসাথে একত্রিত হই, ঈদ পুণ্যমিলনী হয়। তো সব মিলিয়ে আসলে বাড়িতে যদি ঈদ করা হয় তাহলে আফিদার সাথে আদার্স যারা আন্তর্জাতিক খেলোয়াড় রয়েছে, কোচেস রয়েছেন, তারপরে রেফারি রয়েছেন, যারা মানে ক্রীড়াঙ্গনে আছেন, সবার সাথেই মোটামুটি দেখা হয়, কথা হয়। যারা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার অভিভাবক রয়েছেন তাদের সাথে একসাথে ঈদ করা হয়। তো এটা একটা অনেক বড় আমাদের জন্য যে একসাথে থেকে ঈদ করা হয়, এবং দেশের বাহিরে কিংবা দেশে থেকে যে আদার্স জায়গায় আমরা ঈদ করি, কিন্তু এই ঈদটা আসলে দুটো স্বাদ একসাথে পাওয়া যায়। সেটা হচ্ছে বাবা মায়ের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত হয়তো থাকছি, দুপুরে হয়তো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, সবার সাথে একটা কিছুটা সময় আমরা কাটাচ্ছি। দেন সেটাও যদি না হয় রাতে হয়, যে কোনো একটা সময় দুটো স্বাদ একসাথে পাওয়াতে আসলে আমরা অনেক বেশি আনন্দিত হই। আফিদার সাথে বেশ কিছু ঈদ একসাথে করা হচ্ছে। আপনাদের যখন প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল আফিদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তখন কি জানতেন যে তিনি বাংলাদেশের দ্রুততম মানবী? আবার কি মনে হয়েছিল যে না, আমিও তো ফুটবল খেলি, সে কি আমার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে? এরকম কোনো প্রশ্ন কি কখনো মাথায় এসেছিল কিনা? না, আমি যখন বিএসপিতে ভর্তি হই তখন হচ্ছে ওনার কথা আমি শুনেছি, তখন আমি ওনাকে দেখিও নাই। তো বিএসপিতে প্রথম পহেলা বৈশাখের সময় আমি ওনাকে দেখছি, তো আমি ওনার কাছে গিয়ে বলছি, আপু আপনার বাসা কি সাতক্ষীরা? তা উনি বলছে যে হ্যাঁ। পরে আমি বললাম যে আমিও সাতক্ষীরার। পরে আমি আমার বাবার নাম বললাম, তখন উনি আমাকে চিনছে। তো ওই থেকেই আর কি আমাদের পরিচয়। তারপর থেকে আস্তে আস্তে তো ওনার সাথে এত ভালো সম্পর্ক হইল। না মানে কখনো জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনি যে এত জোরে দৌড়ান, ফুটবলে তো এই দৌড়টা আমাদেরও ভালো, মানে কখনো কি মনে হয় যে না আপু আমি আপনাকে বিট করতে পারবো, এরকম তো কখনো মাথায় এসেছে কিনা? না, এরকম কখনো মাথায় আসে না। আপনি বললেন তাই এখন মাথায় আসলে দেখি এটা ট্রাই করা যেতে পারে, তাই না? কোনো একদিন ট্রাই করবো নি। অবশ্যই, মানে দেখা গেল একসময় দেখা গেল আমরা একজন ফুটবলের পাশাপাশি একজন স্প্রিন্টারও পেয়ে গেলাম, এরকমটাও হতে পারে। ফুটবল নিয়ে কোনো ইয়ে আছে কিনা আপনার? ফুটবল আসলে বিশ্বকাপ ফুটবলগুলো দেখা হয়, খেলার ব্যাপারে খেলার বিষয়ে আসলে রিক্রিয়েশন গেমগুলো বিকেএসপিতে যখন আমরা পড়ালেখা করেছি তখন রিক্রিয়েশন গেমগুলো ফুটবল, বাস্কেটবল, হকি, আদার্স রিক্রিয়েশন গেম খেলতে নিয়ে যায়, তখন আসলে খুব মজা পাই। কারণ শুধু একটা লক্ষ্য ছাড়া শুধু দৌড়ে যায়, এটা তো মজা নেই। কিন্তু কেউ থাকলে সাথে, ফুটবল থাকলে, হ্যান্ডবল থাকলে কিংবা কোনো বাস্কেটবল থাকলে বেশ মজা করে খেলা যায়। তো ফুটবল আসলে খুব একটা আমার প্রিয়, খুবই প্রিয়। আচ্ছা সায়রা, এখন আপনি আমাকে বলেন যে ফুটবল তো ট্রাই করতে পারতেন, শুটিংটা বললেন যে কাকতালীয়ভাবে অনেকটা হওয়া, তারপরও শুটিংয়ের জন্য যে মাইন্ডসেটটা প্রয়োজন হয়, একটা জিনিসটা করতে আপনার কতদিন সময় লেগেছে? মানে এইভাবে মনোনিবেশ করাটা অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক অধ্যাবসায়ের ব্যাপার, সেটা আপনাকে বিল্ড আপ করতে কতটুকু সময় লেগেছে? আসলে যেরকম বললেন যে হ্যাঁ এটা অনেক অধ্যবসায়ের ব্যাপার, তো সেক্ষেত্রে অনেক সময় লাগে ওই জিনিসটা বিল্ড আপ করতে নিজের মাইন্ডে, যে একটা জায়গায় স্থির থাকা, শুধু বডি স্থির থাকা না, নিজের মাইন্ডকেও স্থির থাকা। আসলে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়, যে নিজের মাইন্ডকে একটা জায়গায় স্থির রাখা। তো এটা আসলে অনেক সময় লেগেছে, এখনও পর্যন্ত সে পুরোপুরিভাবে হয়তো বা আমি সেটা অর্জন করতে পারিনি, এটা আরও সময় লাগবে। সেটার জন্য আসলে কন্টিনিউ প্র্যাকটিস ছাড়া এটার কোনো বিকল্প নেই। আর
দুজন পাশে বসে আছেন বা দুজন, একজন দৌড়বিদ একজন ফুটবলার, কিন্তু আমার গুলির আগে দৌড়াতে তো পারবে না। এইটা খুব ভালো একটা উত্তর ছিল, এটা খুব ভালো একটা উত্তর আমার ছিল। গুলির আগে দৌড়াতে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যাদেরকে দেখেছি এর আগে যারা শুটিং করেছেন, আমরা তাদেরকেও দেখেছি, তারা কিন্তু খুব বেশি চঞ্চল নন, কিংবা তাদের একটা চঞ্চলতা ছিল। তারা শুটিংয়ে আসার পরে কিংবা দাবায় আসার পরে তাদের চঞ্চলতা অনেকাংশে কমিয়ে দেন, কিংবা এই আর্চারিতে আসার পরে। আপনাকে কি আপনার স্বভাব যেটা ছিল, আপনি কি আগে থেকেই খুব মানে স্বল্পভাষী কিংবা এরকম শান্ত স্বভাবের, নাকি এটা আসলে প্রোগ্রাম দেখে এরকমটা, কিংবা আপনি শুটিং করছেন দেখে এরকমটা? নর্মালি আপনি খুব চঞ্চল স্বভাবের এরকম? না, আমি ছোটবেলা থেকে এরকমই ছিলাম, কারণ কি আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। মানে শান্ত ছিলেন? হ্যাঁ, শান্তই ছিলাম। যাই হোক, মানে আপনার বাবা মা নিশ্চয়ই দেখছেন, ওনারা হয়তো ভেরিফাই করতে পারবেন শান্ত স্বভাবের ছিলেন। হ্যাঁ, আসলে শান্ত স্বভাবের ছিলাম। আর ওই যে বাবা মার একমাত্র মেয়ে হওয়ার কারণে আমার মা মানে খুবই আমাকে নিয়ে খুবই মানে সচেতন, তো সেই ক্ষেত্রে মানে চঞ্চল হওয়ার কোনো সুযোগও ছিল না। এই ছোটবেলা থেকে এরকমই ছিলাম। তো আসলে এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হয়েছে শুটিংয়ে আসার পরে। আর আসলে শুটিংয়ে যেটা কথা বলেছেন, শুটিংয়ে আসার পরে আসলে মানুষ চেঞ্জ হয়ে যায়। এটা আমি নিজেও কয়েকজন শুটারকে দেখেছি তারা হচ্ছে বা তাদের আগে জীবনে খুবই চঞ্চল ছিল, বাট শুটিংয়ে আসার পরে, শুটিংয়ের প্র্যাকটিস সব কিছু করার পরে বছর খানিকের মধ্যে তারা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে একদম শান্ত হয়ে গিয়েছে। এরকম আসলে শুটিংটা আসলে মানুষকে চেঞ্জ করে দেয়। অবশ্যই, মানে আমি দেখি যে একটা রাউন্ড শেষ হওয়ার পরে মানুষ যেভাবে চিন্তা করে, এতটা টেনশন, এটা নিয়ে টেনশন কিন্তু অনেকে তাদের ক্যারিয়ার নিয়েও করেন না, তাদের লাইফ নিয়েও করেন না। এখন মানে হয়তো বা শিরিন মনে মনে বলবে যে আচ্ছা, চঞ্চলতার কথা বললো, তাহলে আমি যেহেতু দৌড়াই এত ভালো, আমাকে কি প্রশ্ন করবে যে আমি কি ছোটবেলায় ডান পিটে ছিলাম কিনা? এরকম কোনো কিছু আছে কিনা আমি প্রশ্ন করতে চাচ্ছি না, তারপরেও প্রশ্নটা এসে পড়ে যে একজন যদি শুটিং করেন, সেটা চঞ্চলতা হয়তো বা থাকে না, শান্ত থাকেন, কিন্তু আচ্ছা মানে একটু জোরে দৌড়ানোর জন্য কি আসলে ডান পিঠে হওয়াটা কি জরুরি? মানে একটু খুব বেশি উচ্ছল প্রাণ চঞ্চল হওয়াটা কি জরুরি কিনা? কিংবা ফুটবল, আমি আসবো, আপনার প্রসঙ্গেও আসবো। আসলে চঞ্চলতাটা ঠিক আছে, এটা একটু হওয়া দরকার আছে, কিন্তু আমি আপনি কতটুকু ছিলেন? ছোটবেলা থেকে যে খুব বেশি চঞ্চল ছিলাম সেটা না। কথা খুবই কম বলতাম, এবং হচ্ছে যেটা বললেন চঞ্চলতা, সেটা হচ্ছে আমার যেটা মনে হতো, আমি একদম ছোটোবেলায় 1-2 যখন পড়ি তখন দেখতাম যে বাচ্চাদেরকে যে প্রধান শিক্ষক কিংবা আদার্স যারা শিক্ষক ছিলেন তারা খুব আদর যত্নে কিংবা একটু মাথায় হাত দিতেন। তো আমার সবসময় মাথায় কাজ করতো যে হচ্ছে আমি তো চুপচাপ আছি, আমাকে তো কেউ ভালোভাবে কথাও বলছে না, কিংবা আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছে না, তো কিভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়, ক্লাসে ফার্স্টও হতে পারছি না। তো সেই ক্ষেত্রে দেখলাম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হলাম, তখন দেখছে যে না, আমার একটু সবাই আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, আমার নাম উচ্চারণ করছে, আমার দিকে একটা অন্যভাবে তারা দেখছে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে ওই জিনিসটা ধরে রাখার জন্যে একটু একটু করেই আসলে অ্যাথলেটিক্সের দিকে মনোনিবেশ। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত গেলেও আমি দৌড়ে যেতাম। এমন আছে যে বৃষ্টির দিনে পিছলা উঠান, দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছি এবং বাবা মায়ের কাছে পিটুনি খেয়েছি। তো এরকম আর কি ছোটবেলাটা এভাবেই কেটেছে। না, এটা অন্যরকম অধ্যবসায়। আমরা যে অধ্যবসায়ের কথাটা বলছিলাম, এটাও কিন্তু একরকমের অধ্যবসায়, যে না দৌড়ের উপর থাকতে হবে সবসময়। এখন আফিদার যে ব্যাপারটা, আপনিও ছোটবেলা থেকে একেবারে আপনার বাবা, মানে বলা হয় না যে একটা মাটির পাত্রকে যেভাবে মানে ফুটিয়ে তোলা হয়, গড়ে তোলা হয়, সেভাবেই কিন্তু আপনাকে ফুটবলার হিসেবে গড়ে তুলেছেন। একেবারে খুব ছোটোবেলা থেকেই বাবা আপনাকে হাতে ধরে একেবারে ফুটবল মাঠে নিয়ে গিয়েছেন, সেখানে শিখিয়েছেন। এতটা চঞ্চলতার হয়তো বা সুযোগ ছিল না? না, আমি চঞ্চল মোটেও ছিলাম না, আমি খুবই চুপচাপ ছিলাম। বাবার কাছে মার খাইছি খেলার জন্য, যে বাবা যেটা চাইতেছে ওটা হইতেছে না। রোজার মাস ছিল, তো রোজা রেখে প্র্যাকটিস করতেছি, আব্বু মোটরসাইকেলে বসে আছে, যে দেখতেছি আমি কি করতেছি। তো বাবা যেটা চাইতেছে হইতেছে না, তো বাবা আমাকে বারবার বলতেছে তুমি ঠিক করে করো, নাহলে আমি তোমাকে মারবো। তো এই বলে আমি করতেছি না, ইচ্ছা করে করতেছি না, যে রোজা আসছি তারপরে প্র্যাকটিসে নিয়ে আসে, আবার বলে ভালো করে প্র্যাকটিস করতে। তো এখন বাবা আমার দিকে দেখি দৌড়ে আসতেছে, আমি বাবাকে দেখে দৌড় দিছি, বাবা ইট তুলছে, ইট তুলে আমাকে মারবে, এরকম একটা ভাব। খেলার জন্য সবচেয়ে বেশি মার খাইছি। হ্যাঁ, এটা অবশ্যই, তা নাহলে আমরা এত বড় একজন ফুটবলার পেতাম না, এত মানে
প্রতিভাবান একজন ফুটবলার আমাদের জাতীয় দলে আসতো না। অবশ্যই আফিদার বাবাকেও ধন্যবাদ, এবং আপনাদের যাদের বাবা মা আছেন আপনাদের পরিবারের সমর্থন অনেক বড় একটা ব্যাপার। কারণ দেখা যায় যে যদি বাবা মার সাপোর্ট না থাকে জীবনটা অনেক কঠিন হয়ে যায়, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। আপনাদের তিনজনকে সাপোর্ট করেছেন বলেই আজকে আপনারা নিজ নিজ ক্ষেত্রে কিছুটা হলেও নিজেদের নামটা প্রসার করতে পেরেছেন, নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছেন। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, তারপরে ফিরে আরও কথা আছে। দর্শক, এই নারী ক্রীড়াবিদদের তাদের যে ক্রীড়াবিদ হয়ে যাওয়ার যে গল্পটা সেটা কিন্তু আমরা শুনলাম। কারো বাবা একেবারে হাতে ধরে তাকে নিয়ে গিয়েছেন, এমনকি ফুটবল খেলতে না পারলে তিনি মারও খেয়েছেন। মানে অনেকের গল্প আছে, অনেকের সাফল্যের পেছনের গল্প আছে। এই গল্পগুলো জানা থাকাটা কিন্তু সবার জন্য ভালো। ক্যারিয়ার নিয়েও কিছু কথা বলতে চাই, আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজ স্পোর্টসের ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর যথারীতি আমাদের সাথে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 3 সফল নারী ক্রীড়াবিদ। তারা তাদের ঈদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছেন। তারা শেয়ার করছেন তাদের এই ক্রীড়াবিদ হয়ে ওঠার পেছনের গল্পটা। আমরা তাদের ক্যারিয়ার নিয়েও কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সাথে আছেন শিরিন আক্তার, আমাদের সাথে আছেন সায়রা আরিফিন এবং আফিদা খন্দকার। আমি একটু শিরিনের কাছে যেতে যাচ্ছিলাম। শিরিন, মানে 16 বার বাংলাদেশের দ্রুততম মানবী হওয়া, একবার দুইবার না, মানে আপনি যেভাবে দৌড়ান এর মধ্যে কিন্তু আমরা দ্রুততম মানব অনেককেই পেয়েছি। মেজবাকে পেয়েছি, আমরা জহির রায়নকে পেয়েছি, আমরা হালে ইমরানকে পেয়েছি। তো তারা চলে গেলেন, কিন্তু আপনার এই যে আপনি যে আপনার সাফল্যটা ধরে রেখেছেন, এটার রহস্য কি? আসলে এই জায়গাটায় ধরে রাখার পেছনে আসলে আমার একার সাফল্য আসলে কারোর নিজস্ব একার হয় না। তো আমার এটার পেছনে বিকেএসপি, আমার কোচ আব্দুল্লাহ আল কাফি, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমার সংস্থা হচ্ছে 2014 থেকে আমি বাংলাদেশ নেভির সাথে আছি। বাংলাদেশ নৌবাহিনী আমার সব সময় যেটা আমি চেয়েছি, যেভাবে আমি চাচ্ছি, আমাকে সম্পূর্ণটাই সাপোর্ট করছেন। এবং আমি কিভাবে আরও একটু ভালো টাইমিং করতে পারবো, আমি কিভাবে আমার এই ক্যারিয়ারটা আরেকটু বড় করতে পারবো, সেজন্য যা কিছু প্রয়োজন বাংলাদেশ নৌবাহিনী আমাকে সাপোর্ট করছেন। এবং আমার বেশ কিছু মানুষ আছেন যারা আমাকে বেশ কাছ থেকে অনেক বেশি সাপোর্ট করছেন। ফুড সাপ্লিমেন্ট, আমার যে হচ্ছে কাপড়গুলো পরি, কেয়ার্স পরি, আদার্স যা কিছু আছে এগুলো দিয়ে সাপোর্ট করছেন। এবং আমার সব মিলিয়ে আমাকে আমার ছোট ভাই আছে, তার নাম হচ্ছে রসি, ও আমাকে সাপোর্ট করে। সব মিলিয়ে আসলে সব মানুষগুলো, সব প্রতিষ্ঠানগুলো, সংস্থাগুলো আমার পাশে আছে জন্যেই বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমানে সবাই যারা আছেন তারাও অনেক বেশি সাপোর্ট করছেন। যারাই থাকছেন মোটামুটিভাবে সব জায়গা থেকে সাপোর্ট পাচ্ছি জন্যেই আজকে আমি শিরিন আক্তার হয়ে উঠতে পেরেছি এবং এতটা বছর এই জায়গাটা ধরে রাখতে পেরেছি। বাংলাদেশে সফল হলো, আমরা এটা সবাই মানি যে বাংলাদেশের যারা স্প্রিন্টার আছেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যারা তারকা আছেন, তারা কিন্তু আন্তর্জাতিক ইভেন্টগুলোতে খুব একটা বেশি সাফল্য পান না, যেমনটা কিনা শুটিং পেয়ে আসছে, যে এক্সপোজারটা শুটিং পেয়ে আসছে সেখানে কিন্তু একটু পিছিয়ে আছে। সেক্ষেত্রে আপনি অলিম্পিকে খেলেছেন, সেখানকার অভিজ্ঞতা দেখেছেন। আপনি আপনার প্রিয় স্প্রিন্টারের নামটা যদি বলতেন, যাকে ফলো করেন। শেলিয়ান ফ্রেজার প্রাইস এবং শারিকা। একটু শায়রার কাছে জানতে চাইব আপনার অনুপ্রেরণা কে, এইটা একটা প্রশ্ন। এবং মানে শুটিং যেহেতু একটা ব্যয়বহুল খেলা, সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে এটার সাথে কোপ আপ করছেন? অনেক ইকুইপমেন্টস প্রয়োজন হয়, আলাদা একটা ড্রেস আপ প্রয়োজন হয়, সব কিছু মিলে কীভাবে কোপ আপ করছেন? প্রথমে আপনি যাকে ফলো করছেন, ইনফ্লুয়েন্স হিসেবে দেখছেন। আসলে আমার হাতে খড়ি যেহেতু মরহুম আতিকুর রহমান স্যার দিয়ে শুরু, তো সেক্ষেত্রে ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং উনি যদিও নেই, কিন্তু আমার ইন্সপিরেশন হয়তো উনি সারা জীবন থেকে যাবেন। বিকজ ওনার থেকে আমি শুটিংয়ের যে সাইডটা আমি শিখেছি। শুটিং হয়তো বা আমরা দেখি যে একটা রাইফেল নিয়ে আমরা শট করছি, বাট শুটিংয়ের ভেতরে যা আছে, আসলে শুটিং কি, আসলে আমাদের সাথে কিভাবে কানেক্ট করে, আমাদের লাইফের সাথে বলেন সব কিছুর সাথে কীভাবে কানেক্ট করে, আসলে শুটিং জিনিসটা গভীরতাটা কি, সেটা আমি ওনার থেকে শিখেছি। এবং ওটার মধ্যে আসলে নিজেকেও এতটাই গভীরভাবে নিজেকে ওখানের মধ্যে সেট করেছি যে আসলে সব কিছু আসলে ওনার থেকেই শেখা। তো উনি আমার ইন্সপিরেশন শুরু থেকেই। আর অবশ্যই শুটিং ফেডারেশন আমাদেরকে সব কিছু যাবতীয় যত সরঞ্জাম সব কিছু আমাদেরকে প্রোভাইড করে বলে আসলে আমরা এতটা এগিয়ে যাচ্ছি। তো সেই হিসেবে অবশ্যই শুটিং ফেডারেশন অনেক বড় অবদান আছে। অবশ্যই। আফিদা, চ্যালেঞ্জেস আসছে সামনে, আপনার উপর ওয়ার্কলোড বেশি পড়ছে, কারণ এখন জাতীয় দলে আপনার আগে যে রোলটা প্লে করতেন এখন আরও বেশি রোল প্লে করতে হচ্ছে।
সেক্ষেত্রে মানে আপনি কতটুকু চেষ্টা করছেন নিজের পার্সোনাল, কারণ এখানে নিজেকে উন্নত করার জন্য, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স উন্নত করার জন্য কি কি করছেন? বাবার খেলা দেখে আর কি হচ্ছে খেলা শুরু করা। বাবার সাথে যখন খেলতাম তখন বাবা সবসময় তার বিপক্ষ দলে দিত, কারণ তার সাথে আমার ফাইট হতো। তো বাবার খেলাই দেখতাম, তো বাবার খেলা থেকেই আর কি সবসময় এখনও বাড়িতে গেলে বাবার সাথেই প্র্যাকটিস করি। বাবা যেগুলো আমাকে শেখায় সেগুলো একটু ভালোভাবে শেখার চেষ্টা করি, কারণ এখানে আসলে হয়তো বেসিক যে ফুটবলটা বাবা শিখেছে ওইটা খুবই কম পাওয়া যায়, কারণ টিম ওয়ার্ক করতে হয়। তো বাড়িতে গেলে হচ্ছে সবসময় বাবার কাছেই প্র্যাকটিস করি, কারণ ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা বেশি পাওয়া যায়, ট্রেনিংটা পাওয়া যায়। আর যেগুলো বাবা শেখায় হয়তো এখানে প্র্যাকটিস না করে করে হয়তো একটু ভুলে যায়, তখন বাসায় গিয়ে যখন প্র্যাকটিস করি তখন বাবা একটু বকা দেয় যে তুমি ওখানে করো না কেন, করলে তো পারো, এখানে বাড়িতে কত বা আসো, 2-1 দিন আসো, কয়েকদিন প্র্যাকটিস করো আবার করো না, একটু প্র্যাকটিস করলে কি হয়। তো সারাক্ষণ এগুলো বলে, ফোনের ভিতরেও কথা বলে জিজ্ঞেস করে এটা প্র্যাকটিস করছো ওটা প্র্যাকটিস করছো, মানে সারাক্ষণ প্র্যাকটিসের উপরেই থাকতে হয়। যদি ফুটবলার না হতেন তাহলে কি হতেন? ফুটবলার না হলে হচ্ছে আমার দাদির খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, কারণ আমার পরিবারে আমার ফুপির থেকে শুরু করে সবাই ডাক্তার, ফুফাতো বোনও ডাক্তারি নিয়ে পড়তেছে। তো আমার দাদির ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। মা কোনোদিন কিছু বলে নাই যে হচ্ছে কি হইতে হবে, কিন্তু সে ছোটো থেকে শুনেছে যে ডাক্তার হওয়ার জন্য তো পড়ার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে। তো বাবা যেহেতু ফুটবলে নিয়ে যাচ্ছে তো বাবার পথেই হেঁটে চলছি এখনো। আচ্ছা, সাইডা যদি শুটার না হতেন তাহলে কি হতেন? আসলে শুটার না হলে হয়তো বা স্পোর্টসটা কন্টিনিউ করা হতো না, কারণ আমার কখনো অত মানে অন্য স্পোর্টসে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। অন্য কোনো পেশা? অন্য কোনো পেশা বলতে আমি এখন আইন নিয়ে পড়ছি, আইন বিভাগে পড়ছি, তো আমি এটাতে আসলে কন্টিনিউ করতাম। মানে শুটিং, আইন, মানে সব মিলিয়ে কিন্তু খুব জটিল একটা পরিস্থিতিতে আছেন আপনি। শুটিং আর আইন দুটো একেবারে খুব ভালোভাবে মিশে গেছে। আচ্ছা শিরিন, আসলে এত বছর পরে প্রশ্নটা করব, মানে এই যে দ্রুততম মানবী আপনি, তারপরেও যদি মানে স্প্রিন্টে না আসতেন তাহলে কি হতেন? মানে স্প্রিন্টার না হতেন তো কি হতেন? আসলে একটাই রাস্তা পেয়েছিলাম, হচ্ছে হেঁটে চলার জন্য, ছুটে চলার জন্য। তো এই রাস্তাটা ছাড়া আমার আর কোনো রাস্তায় আসলে আমি সুন্দরভাবে খুঁজে পাইনি, কারণ হচ্ছে এই যে একটু কি চিন্তা হয় না যে না আমি যদি স্প্রিন্টার না হতাম তাহলে আমি এটা হতে পারতাম, এরকম কোনো? না, কখনোই আফসোস হয়নি, কারণ এটা না হতে পারলে মানে খেলার জগতে এসেছি এই সাইডে যদি না আসতে পারতাম, বিকেএসপিতে না আসতাম কিংবা অ্যাথলেটিক্সে স্প্রিন্টিং না করতাম, তাহলে হয়তো বা এখন একটা বিশাল একটা সংসারের একজন আছে গৃহিণী হয়ে থাকতাম কিংবা এরকম টাইপ একটা চিন্তা, কারণ গ্রামের মানুষ, আমার বাবা একজন কৃষক। শিরিন, কখনো কি আপনার কাছে এরকম মনে হয়েছে, কখনো কোনো ছেলেকে চ্যালেঞ্জ করেছে আরে তুমি কি দৌড়াও, মানে এরকম কখনো দৌড়ে কোনো ছেলেকে পেছনে ফেলেছেন কিনা? আমি প্রথম যেবার বিকেএসপি ট্রায়াল দিই, তখন বিকেএসপির ট্রায়াল দেওয়ার সময় মেয়েদের ট্রায়াল সব শেষ হয়ে যায়, তখনই আমার হচ্ছে ছেলেদের সাথে ট্রায়াল দিতে হয় এবং সেখানেই ফার্স্ট হয়েছিলাম। তো তারপর থেকে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর থেকে যারা জুনিয়র ভর্তি হতো তারা আসলে, আমি মেয়ে হলেও এই জুনিয়র ছেলেরা আমাদের সাথে মানে আমার সাথে পারতো না। আচ্ছা বাফিদা, আপনি তো মানে ছেলেদের সাথে খেলেই এই পর্যন্ত এসছেন, আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা ছিল আপনি ছোটবেলা থেকে ছেলেদের এগেনস্টেই খেলেছে, সেখানে আমার বাবাও ছিল। মানে এরকম কি হয়েছে ছেলেরা আপনার ফুটবল স্কিল দেখে কখনো তারা চিন্তা করেছে আরে এ তো আমার থেকে বেটার খেলে, এরকম কখনো মনে হয়েছে কিনা? যখন ছোট ছিলাম বাবা যখন খেলা শুরু করায় তারপর থেকে আর কি যে ভাইয়াদের সাথে একসাথে প্র্যাকটিস করতাম, ভাইয়ারাও বাবার কাছে প্র্যাকটিস করতো। তো তখন হচ্ছে বাবা যদি কোনো স্কিল দেখাইতো তো আমাকে দিয়ে দেখাইতো যে তুমি এটা করো, তারপর তোমাকে দেখে সবাই করবে। তো তখন এই জিনিসটা আমার খুব ভালো লাগতো যে বাবা আমাকেই কেন দেখাইতে বলতেছে, নিশ্চয়ই আমি ভালো পারি তাই আমাকে দেখাইতে বলতেছে। তো অনেক ভাইয়েরা আছে যে তারা বলতো যে না খুবই ভালো, তারাও আমার সাথে টেক্কা দিত যে তোমারটা ভালো হয় না আমারটা ভালো হয়, এরকম করে অনেকেই টেক্কা দিত। আচ্ছা, আমরা একদম শেষ প্রশ্নটা আমাদের অনুষ্ঠানের সায়রাকে করতে চাচ্ছিলাম। সায়রা, হাতে যখন রাইফেল থাকে তখন কেউ কি বলে যে মেয়েদের হাতে রাইফেল মানায় না? না, এই কথা কারো বলার সাহস হয় না, কারণ হাতে রাইফেল থাকে। কিন্তু অনেকে ভাবে যে না আমি শুটার, হয়তো বা কেউ কিছু যদি বলে আমার যদি পছন্দ না হয় আমি হয়তো তাকে গুলি করে দিব, এই ধারণা অনেকজনেরই আছে। তো সেই ক্ষেত্রে অনেকে বলে যে না আমি আপনার সাথে কখনো কথা বলতে চাইনি, কারণ কি আপনি আমাকে এই তো মানে ভয় পায়, বিষয়টা এরকম আপনি রাইফেল দিয়ে সবসময় ঘুরছেন সবসময় ঘুরছেন নাকি। তো এই জিনিসটা হাসি মানে খুবই হাস্যকর যে ওরা এই জিনিসটা ভাবে, কিন্তু আসলে না ওরকম কখনো কারো সাহস হয়নি। অবশ্যই। আর আমাদের শুটিং এ আল্লাহর রহমতে নারী ক্রীড়াবিদদের মানে নারী শুটারদেরকে অনেক সাপোর্ট করা হয়। অবশ্যই আমাদের দেশ সাপোর্ট করে, আমরা চাই যে আরো নারী ক্রীড়াবিদ আসুক। অনেক ধন্যবাদ আপনাকে
সায়রা, একই সাথে শিরিন আক্তার, আপনাকেও ধন্যবাদ। এই 16 বারের দ্রুততম মানবী, আপনার সাফল্য যাতে আরও বাড়তে থাকে, আমরা ইন্টারন্যাশনাল ইভেন্টেও যাতে সাফল্যটা পাই, এবং একই সাথে আফিদা আপনাকেও ধন্যবাদ, আরও বড় ফুটবলার হন, আমরা এটাই আশা করি। দর্শক, কথা বলছিলাম আমরা আমাদের 3 অঙ্গনের 3 নারী ক্রীড়াবিদকে নিয়ে। আমাদের বল পায়ে ছুটে চলা আফিদা খন্দকার, কিংবা একেবারে স্প্রিন্টে ঝড় তোলা, ট্র্যাকে ঝড় তোলা শিরিন আক্তার, কিংবা সায়রা আরিফিন, যার বুলেট যেটি কিনা সবার থেকে আগে দৌড়ায়। এই যে তারা যে এগিয়ে যাচ্ছে, আমরা চাই তাদের এই এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় শেষ করছে আজকের ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন। সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।